হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আজকে আমি আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট অর্থাৎ সিইউলিটি 2026 এর যে লিগাল রিজনিং টপিক রয়েছে, সেই লিগাল রিজনিং টপিক নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা আজকে ল অফ টর্টস এর বেসিক্স নিয়ে চালু করব, ঠিক আছে? তো আমরা প্রথমেই এই লিগাল রিজনিং এর টপিকে আসার আগে তোমাদের লিগাল রিজনিং এ কি কি জিনিস সাবজেক্ট কোন কোন টপিকের উপর জিজ্ঞাসা করা হয়ে থাকে সেটার ব্যাপারে একটু আলোচনা করি আমি। লিগাল রিজনিং আমরা কি কি পড়বো? লিগাল রিজনিং আমরা প্রথমে কভার করব ল অফ টর্ট, তার পরবর্তীতে আমরা কভার করব ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, তার পরবর্তীতে কভার করব আমরা আইপিসি অর্থাৎ বর্তমানে যেটা বিএনএস, সেটা আমরা কভার করব। তার সঙ্গে সঙ্গে আমরা কভার করব হিন্দু ল এবং মুসলিম ল, ঠিক আছে? এই টপিকগুলো আমরা এই লিগ্যাল রিজনিং থেকে কভার করব। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ইম্পর্টেন্ট ম্যাক্সিম রয়েছে, সেই ইম্পর্টেন্ট ম্যাক্সিমসগুলো আমরা এখান থেকে কভার করব। তার সঙ্গে যেহেতু পলিটি তোমাদের রয়েছে আলাদাভাবে, তো পলিটিতে যেহেতু আদি আনসার তোমাদের যে কনস্টিটিউশনাল যে সমস্ত আর্টিকেলস রয়েছে সেগুলো সেখানে কভার করে নেবে। কিন্তু আমি যদি সেখানে দরকার পড়ে কভার করা, তাহলে আমরা সেখানে কভার করব। কত মার্কস তোমাদের আসতে পারে এই যে টপিকটা, এই টপিকগুলো থেকে বলতে পারো 5 থেকে 7 মার্কের কোশ্চেন নর্মালি আসতে পারে। তাছাড়া এই টপিকগুলো তোমরা যেহেতু ল ফিল্ডে আসছো, সেই ল ফিল্ডে আসার জন্য তোমাদের পরবর্তীতে এই লিগাল ফিল্ডে আশা করি খুব বেশি হেল্পফুল হবে। কারণ পরবর্তীতে যখন কলেজেও আসবে, তোমরা কলেজে আসার পরেও তোমাকে এই টপিকের উপরই পড়াশোনা করতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। যে আমরা যেহেতু আজকে ল অফ টট নিয়ে এসেছি, সেই ল অফ টট নিয়ে চালু করা যাক। তো ল অফ টটে আমরা প্রথমে জানতে হবে যে সে টট কি। টট কি সেটা আমাদের প্রথমে জানা সব থেকে ইম্পর্টেন্ট। তো টট বলতে কি বোঝায়? এই টট যে জিনিসটা, এই টটটা আমরা ড্রাইভ করেছি ল্যাটিন টার্ম টটাম থেকে। আমরা কোথা থেকে ড্রাইভ করেছি? ল্যাটিন টার্ম টটাম থেকে ড্রাইভ করেছি। স্যার সবই তো বললেন, কিন্তু টট জিনিসটা কি? টট হলো, যেমন আমাদের ক্ষেত্রে একটা ক্রাইম যদি হয়, একটা যদি মার্ডার হয়ে থাকে, তাহলে মার্ডারের জন্য তার যে সে সমস্ত সমস্ত রকমের প্রভিশনস উল্লেখ করা রয়েছে অফেন্সটার ব্যাপারে আইপিসিতে, অর্থাৎ বর্তমানে বিএনএস এ মেনশন করা রয়েছে, ঠিক আছে? ধরো কোনো একটা একটা কনস্টিটিউশনাল ল রয়েছে, সে কনস্টিটিউশনাল লতে সমস্ত রকম আর্টিকেলস মেনশন করা রয়েছে একটা স্টেটকে কিভাবে গভর্ন করবে, সে গভর্ন করার ব্যাপারে সমস্ত জিনিস আমাদের কনস্টিটিউশনাল লয়ে মেনশন রয়েছে। এই সমস্ত কি ব্রাঞ্চ অফ ল, প্রত্যেক একটা লয়ের আলাদা 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 ব্রাঞ্চ এগুলো। সেরকমই টটো হলো কি? টটো একটা ব্রাঞ্চ, একটা লয়ের ব্রাঞ্চ, যেক্ষেত্রে তোমাদের যে ইন্ডিভিজুয়ালস রাইট রয়েছে, আমাদের কি রয়েছে ইন্ডিভিজুয়াল যে সমস্ত রাইট রয়েছে, সেই ইন্ডিভিজুয়ালস রাইটকে প্রোটেক্ট করার জন্য আমাদের এই টট লটা অ্যাপ্লাই হয়ে থাকে, ঠিক আছে? যেমন কি একটা এক্সাম্পল দিই, একটু ক্লাসটা ইন্টারেস্টিং করা যাক। একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন সাধারণত রাত 10টা 11টার পর বাড়ির পাশে আমাদের গান বাজানা বাজানো যায় না। ও দেখা যাচ্ছে আমার প্রতিবেশী কি করছে, প্রতিবেশী জোরে জোরে গান বাজাচ্ছে, ঠিক আছে, রাত 10টার পর। কিন্তু এই জিনিসটা তো কোনো আমাদের অন্য কোনো লয়ে মেনশন করা নেই, আইপিসিতে বা বিএনএস এইগুলো জিনিস মেনশন করা নেই যে কি হবে। কিন্তু এই যে তোমার একটা তোমার একটা রাইট রয়েছে রাত্রে পিসফুলি ঘুমানোর, কিন্তু তোমার কি প্রতিবেশী সেই রাইটটাকে ইনফ্রিঞ্জ করছে। এই রাইটটা যে ইনফ্রিজমেন্ট হচ্ছে, এই রাইটটাকে প্রোটেক্ট করার জন্যই তোমাদের ল অফ টটের এখানে আবির্ভাব হচ্ছে। ক্লিয়ার? ল অফ টটটা হচ্ছে কি তাহলে? তোমার যে ইন্ডিভিজুয়াল রাইট, সেই ইন্ডিভিজুয়াল রাইটটা প্রোটেক্ট করার জন্য আমাদের ল অফ টটটা এখানে সব জায়গায় অ্যাপ্লিকেবল হয়। ক্লিয়ার? যেক্ষেত্রে এই যদি আমাদের এই জোরে জোরে সাউন্ড হচ্ছে বাড়ির পাশে, সেক্ষেত্রে আমি তাকে নিউসেন্সের আন্ডারে করতে পারি, ঠিক আছে? নিউসেন্সের আন্ডারে তাকে আমি লাইবেল করতে পারি। তো এই জিনিসটা আমি প্রথম ওভারভিউ দিলাম যে ল অফ টটটা কি। ল অফ টট হলো তোমার যে ইন্ডিভিজুয়াল রাইট রয়েছে প্রত্যেক মানুষের, সে প্রত্যেক মানুষের ইন্ডিভিজুয়াল রাইটকে প্রোটেক্ট করার জন্য আমাদের ল অফ টটের আবির্ভাব হয়ে থাকে। যে সমস্ত জিনিস আমাদের ব্রিচ অফ কন্ট্রাক্ট এবং ব্রিচ অফ ট্রাস্ট যে সমস্ত রয়েছে, সেগুলোর ক্ষেত্রে যেগুলোতে মেনশন করা নেই, সেটাই হলো আমাদের টট, ঠিক আছে? এবার আমি এখানে মেনশন করবো এগুলো জিনিস হলো সিভিল। সিভিল তোমরা জানো দু প্রকারের হয়। ল রয়েছে একটা সিভিল ল, একটা রয়েছে ক্রিমিনাল। তো সিভিলের ক্ষেত্রে আমাদের মেনলি দেখি যে সিভিলের ক্ষেত্রে 3 ভাগে ভাগ করা যায় সিভিলটাকেও। একটা রয়েছে তোমার ব্রিচ অফ কন্ট্রাক্ট, ব্রিচ অফ ট্রাস্ট। তো এই যে ব্রিচ অফ কন্ট্রাক্ট অ্যান্ড ব্রিচ অফ ট্রাস্ট, যে সমস্ত জিনিস ব্রিচ অফ কন্ট্রাক্ট এবং ব্রিচ অফ ট্রাস্টের মধ্যে উল্লেখ করা হয়নি, সেই সমস্ত রকমের জিনিস আমাদের এই টট লয়ে মেনশন করা রয়েছে, ঠিক? তাহলে এই যে এই টটাম যে শব্দটা বললাম, এই টটাম শব্দটা মানে কি? টু টুইস্ট। টুইস্ট কি? আমার যে ইন্ডিভিজুয়াল রাইট রয়েছে সেটাকেই আমি টুইস্ট করছি, অর্থাৎ সেই যে অধিকার রয়েছে সেই অধিকারটাকে আমরা কেউ টুইস্টেড করছে, সেটাকে কেউ ভাঙছে। ক্লিয়ার? এটাকেই হচ্ছে আমাদের ল অফ টটের বেসিক্স। এবং এই যে ল অফ টর্টের বলা যায়, তো ল অফ টর্টটা কি? এটা আমরা করে সিভিল রং। সিভিল রং বলতে কি? যে সিভিল কথাটা বলি, এই সিভিল কথাটা আমরা সিভিলিয়ান থেকে নিয়ে এসেছি। সিভিলিয়ান বলতে আমাদের প্রত্যেকটা মানুষ, সে মানুষকে সিভিলিয়ান বলা হয়। সিভিলিয়ানের যে রাইট রয়েছে, সে সিভিলিয়ানের রাইটকে যে যখন কেউ ইনফ্রিঞ্জ করছে, সেই মুহূর্তে আমাদের ল অফ টর্টের আবির্ভাব। ক্লিয়ার? এবার স্যার বলা যাক, স্যার টট বললেন, টট একটা জিনিস যেটা ইন্ডিভিজুয়াল রাইট, তাহলে ক্রাইম আর টটের মধ্যে ডিফারেন্স কি স্যার? ক্রাইমও করছে, ক্রাইমে কেউ যে মার্ডার করছে, একজনকে মেরে ফেলে দিলাম, তাহলে ওই তো মার্ডার হয়ে গেল, ও মারা গেল। কিন্তু টর্ট আর ক্রাইমের মধ্যে ডিফারেন্সটা কোথায়?
দেখো ট্রট হলো কি ইন্ডিভিজুয়াল ভার্সেস ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ইন্ডিভিজুয়ালের সঙ্গে ইন্ডিভিজুয়ালে হচ্ছে, কিন্তু যে ক্রাইমটা হয় ক্রাইমের ক্ষেত্রে সেটা ইন্ডিভিজুয়াল ভার্সেস স্টেট হয়। আমি যখন একটা মার্ডার করছি, সেই মার্ডারটা আমরা করি, সেই মার্ডারটা করার ফলে অন্য কেউ যদি মারা যায় তাহলে সেই ক্রাইমটা হচ্ছে ক্রাইম এগেন্স্ট স্টেট, ক্রাইম এগেন্স্ট স্টেট হয়ে আছে সেটা, কিন্তু টর্টের ক্ষেত্রে সেটা ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল হয়ে থাকে। ক্লিয়ার? এবং এর ক্ষেত্রে হয় কি, টর্টের ক্ষেত্রে আমরা সাধারণত রেমেডি যেটা দিয়ে থাকি সেটা কি কম্পেনসেশন দিয়ে থাকি। আমরা রেমেডি পরবর্তী সব আলোচনা করবো যে ড্যামেজেস কি, ড্যামেজেস এবং মনিটারি কম্পেনসেশন কি, সমস্ত আলোচনা করব। তো এখন একটা বেসিক্স বলা হচ্ছে, এবং ক্রাইমের ক্ষেত্রে যেটা পানিশমেন্ট আমরা দিয়ে, যে রেমেডি দিয়ে থাকি সেটা কি পানিশমেন্ট। এটা এটা একটু ডিফারেন্সিয়েট করা হলো যে ক্রাইম জিনিস আলাদা, টর্ট জিনিসটা আলাদা। চলো দেখা যাক এবার পার্টি কে কে ইনভলভ থাকে এই একটা টর্ট কমিটের ক্ষেত্রে। টর্টের ক্ষেত্রে মেনলি তিনজন মনে রাখতে হবে তোমাদের, এগুলো যে সমস্ত জিনিস বলছি আমি একটু নোট আউট করে নেবে সবাই। প্রথমে রয়েছে টর্ট ফিসার। টর্ট ফিসার যে থাকে, টর্ট ফিসার বলতে তাকে বোঝানো হয় যে এই টর্টটা অর্থাৎ রং ডুয়ারটা যে কমিট করলো, অর্থাৎ তোমার বাড়ির যে প্রতিবেশী, যে রাত 10টা 11টার পর যে গান বাজাচ্ছে জোরে জোরে, এই যে সে তো এই রং ডুয়ারটা করলো, সেই তো এই কাজটা করেছে, তাকে বলবো আমরা টর্ট ফিসার। ক্লিয়ার? তাকে আমরা কি বলবো? টর্ট ফিসার। এবং যদি কেউ জয়েন্টলি করে থাকে, একাই থাকলে টর্ট ফিসার, এবং যদি কেউ এই এই জিনিসটা জয়েন্টলি কমিট করে থাকে, মাল্টিপল যদি রং ডুয়ার্স থাকে, তখন আমরা বলে থাকি জয়েন্ট টর্ট ফিসার। ক্লিয়ার? এটা আমরা বেসিক্স। নেক্সট যেটা প্লেন্টিফ, প্লেন্টিফ এটা সবাই জানো, প্লেন্টিফ অর্থাৎ যে ইনজুর্ড পার্টি, অর্থাৎ বাড়ির পাশে যে জোরে জোরে গান বাজাচ্ছিল তার ফলে কে ইনজুর্ড হলাম, আমি ইনজুর্ড হলাম, আমার বাড়ি থেকে অসুস্থ মানুষ রয়েছে, আমি ইনজুর্ড হলাম, আমি যেহেতু ইনজুর্ড হলাম সেহেতু আমি হলাম কি, আমি যদি কেস ফাইল করি আমি হলাম প্লেন্টিফ। এবং ডিফেন্ডেন্টকে, ডিফেন্ডেন্ট হলো যে এই স্যুটটাকে ডিফেন্ড করবে, অর্থাৎ যে পার্সন আমার ওই যে তোমার বাড়ির প্রতিবেশী, ওই তো নিজের যে ক্রাইমটা, সে যে অফেন্সটা করেছে, সে অফেন্সটাকে সে নিজেকে ডিফেন্ড করবে কি না আমি কোনো কিছু করিনি, তখন তাকে বলা হয় ডিফেন্ডেন্ট। ঠিক আছে? পার্টি কে কে বললাম তাহলে? পার্টি তিনজন বললাম, একটা টর্ট ফিজার, প্লেন্টিফ, ডিফেন্ডেন্ট। ক্লিয়ার? এরপরে আমরা যাই যে স্যার টর্টের কি কোনো আইন রয়েছে, তাই টর্ট কি কোডিফাই করা? যেমন আপনি বললেন যে আইপিসির কথা বললেন, যে একটা ক্রাইম যদি হয়ে থাকে তাহলে সে ক্রাইমের জিনিসপত্র আইপিসিতে মেনশন করা রয়েছে। ঠিক আছে? একটা কনস্টিটিউশনাল লয়ে বললেন যে কনস্টিটিউশনাল লতে আমাদের কনস্টিটিউশনে যে সমস্ত জিনিসপত্র এবং ইন্ডিয়ার যে সমস্ত গভর্নিং বডি, সে সমস্ত জিনিস আমাদের কনস্টিটিউশনে বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে মেনশন করা রয়েছে। তো স্যার সিমিলার কি আমাদের টর্টেরই কি কোনো কোনো এই কোনো বই রয়েছে, যে বইয়ের বেয়ার অ্যাক্ট রয়েছে, যে বেয়ার অ্যাক্টে মেনশন করা রয়েছে যে না টর্ট বলতে এটা বোঝায়, টর্টের যে অফেন্স গুলো, সে টর্টের অফেন্স গুলো বলতে এই সমস্ত বোঝায়? আমি বলি না, টর্টের আমাদের কোনো প্রকারের আইনি বই নেই। তাহলে স্যার টর্ট পেলাম কোথা থেকে স্যার? দেখো, টর্ট আমরা সাধারণত ড্রাইভ করেছি আমাদের যে কমন ল, অর্থাৎ আমাদের ইংল্যান্ডের বা ইংল্যান্ডের যে আইন ছিল, ইংল্যান্ডের আইনের সময় সেই টাইমে যে জুডিশিয়াল প্রেসিডেন্ট রয়েছে, জুডিশিয়াল প্রেসিডেন্ট কি স্যার? জুডিশিয়াল প্রেসিডেন্ট বলতে বোঝায় যে সাধারণত জুডিশিয়ারি যে সমস্ত ডিসিশন দিয়েছে, সেই সমস্ত জুডিশিয়াল প্রেসিডেন্ট, সেই জুডিশিয়াল প্রেসিডেন্টের উপর বেস্ড করেই এই তোমার যে ল অফ টর্ট, সেই ল অফ টর্টটা এটা তৈরি করা। ঠিক আছে? জুডিশিয়াল প্রেসিডেন্ট বলতে বোঝায় যে সাধারণত প্রিভি কাউন্সিল সে টাইমে ছিল, প্রিভি কাউন্সিল যে সমস্ত জাজমেন্ট দিয়েছে, সেই জাজমেন্টের উপর রিলাই করেই আমরা এই ল অফ টটাকে ফ্রেম করেছি। তবে স্যার কি আমাদের কোনো বই নেই? বই তো আমাদের সাধারণত নেই, কিন্তু আমাদের লিমিটেশন অ্যাক্ট, সেই লিমিটেশন অ্যাক্ট 1963, লিমিটেশন অ্যাক্ট 1963 তে একটা ডেফিনেশন দেওয়া রয়েছে ল, যে টর্ট কি। তাহলে ডেফিনেশনটা পড়া যাক। টর্ট ইজ এ সিভিল রং। টর্টটা কি বললাম? সিভিল রং। সিভিল রং বলতে কি? সিভিল রং বলতে বোঝায় যে অফেন্সটা সিভিলিয়ানের এগেনস্টে হচ্ছে। ঠিক আছে? একটা ইন্ডিভিজুয়ালস এগেনস্টে হচ্ছে, তো টর্টটা হলো কি একটা সিভিল রং, যেটা কি হুইচ ইজ নট এক্সক্লুসিভলি, যেটা এক্সক্লুসিভলি কি হচ্ছে না, ব্রিচ অফ ট্রাস্ট, যেটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হচ্ছে না, এবং ব্রিচ অফ ট্রাস্ট, যেটা ব্রিচ অফ কন্ট্রাক্ট। ব্রিচ অফ কন্ট্রাক্ট সাধারণত হয় কি, ব্রিচ অফ কন্ট্রাক্ট হয় ধরো কেউ দুজন কন্ট্রাক্টে এলো, যখন ইন্ডিয়ান কন্ট্রাক্টটা আমরা পড়বো, দুজন কন্ট্রাক্টে এলো, কন্ট্রাক্টে আসার পর ধরো আমি আমি এ আর একজন বি এর সঙ্গে আমি কন্ট্রাক্টে এলাম যে আমি ওকে 100টা প্রোডাক্ট কোনো একটা জিনিস সাপ্লাই করবো, কিন্তু আমি সেটা সাপ্লাই করতে ব্যর্থ হয়েছি। তাহলে হলো কি, আমি সেই কন্ট্রাক্টটা ব্রিচ করলাম। এই যে ব্রিচ অফ কন্ট্রাক্ট হলো বা ব্রিচ অফ ট্রাস্ট হচ্ছে, এই সমস্ত জিনিস তো সিভিল লর আন্ডারে কভার আছে। তো সিভিল লর আন্ডারে যে সমস্ত জিনিস ব্রিচ অফ কন্ট্রাক্টও না এবং ব্রিচ অফ ট্রাস্টও না, সেই সমস্ত জিনিসই হলো তোমার টর্ট। ক্লিয়ার? এটা বুঝাই তাহলে। এখানে ধরো তোমার দেওয়া আছে ব্রিচ অফ কন্ট্রাক্ট এবং ব্রিচ অফ ট্রাস্ট। তো তোমার সেই সমস্ত সিভিল রং, যে সমস্ত সিভিল রং তোমার ব্রিচ অফ কন্ট্রাক্টও না, ব্রিচ অফ ট্রাস্টও না, সেগুলো হলো কি তোমার টর্ট। ক্লিয়ার? এবার আমি একটু ডেফিনেশনসে যাই, যে বিভিন্ন স্কলার এর ব্যাপারে বিভিন্ন ডেফিনেশনস দিয়েছে।
তো প্রথমে আমাদের ডেফিনেশন রয়েছে উইনফিল্ডের, দেখো দুটা ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট। একটা উইনফিল্ডের ডেফিনেশন রয়েছে আর একটা হলো স্যালমেন্ডার ডেফিনেশন। স্যালমেন্ডার ডেফিনেশন যেটা রয়েছে, স্যালমেন্ডার ডেফিনেশনটাকে আমরা, তাদের একটা থিওরি রয়েছে, তাকে সেটা হলো পিজন হোল থিওরি। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে যে পিজন হোল থিওরি ওয়াজ প্রপাউন্ডেড বাই, পিজন হোল থিওরি যেটা ছিল, সে পিজন হোল থিওরিটা আমাদের প্রপাউন্ড করেছিল স্যালমন্ড। ক্লিয়ার? তো উইনফিল্ডের ডেফিনেশন রয়েছে, সো উইনফিল্ডের ডেফিনেশন করা যাক। তো উইনফিল্ডের ডেফিনেশন প্রথমে রয়েছে যে ডিউটি ফিক্সড বাই ল। উইনফিল্ডের ডেফিনেশন আমরা তিনটা ভাবে ভাগ করেছি। প্রথম হলো ডিউটি ফিক্সড বাই ল, সেকেন্ড হলো টুয়ার্ডস দ্য পারসন জেনারেলি, এন্ড থার্ড হলো আনলিকুইডেড ড্যামেজেস। আমরা সব আলোচনা করি। তো প্রথমে রয়েছে ডিউটি ফিক্সড বাই ল। প্রথমে বলা হচ্ছে যে কোনো একটা ডিউটি যেটা ল এর মাধ্যমে ফিক্সড করা হয়েছিল, ঠিক আছে, যে ল তোমাকে সেই ডিউটিটা করতে বলা হচ্ছে, ঠিক আছে, এরকম কোনো একটা ল রয়েছে যেটা তোমাকে ওই ডিউটিটা পারফর্ম করতে বলছে। সেকেন্ড রয়েছে টুয়ার্ডস দ্য পারসন জেনারেলি। এবার টুয়ার্ডস দ্য পারসন জেনারেলি কি, এটা জানার আগে আমাদের বুঝতে হবে রাইট, রাইট আর ডিউটি। দেখো, আমার যদি একটা রাইট থাকে, এর মানে কি তোমার একটা ডিউটি রয়েছে। যেমন কি তোমার ডিউটি রয়েছে তুমি ফুটপাথ দিয়ে চলবে, ফুটপাথের বাইরে চলবে না, ঠিক আছে, ফুটপাথের বাইরে যে রাস্তা রয়েছে রাস্তায় চলবে না, মানে কি রাস্তাতে আমার রাইট আছে, আমি রাস্তাতে গাড়ি চালাচ্ছি, তাহলে রাস্তাটা গাড়ি চালানোর জন্য ওটা হলো রাইট। তাহলে রাইট আর ডিউটি এই দুটো হলো কোরিলেটেড, এটা কোনো সময় একে অপরের সঙ্গে ছাড়া চলতে পারে না। তোমার কোনো জায়গায় রাইট রয়েছে, আমার সেখানে রয়েছে কি ডিউটি। তোমার রাইট রয়েছে যে আর্টিকেল 32 আন্ডারে তুমি রিটসের আন্ডারে তুমি সুপ্রিম কোর্টে তুমি আসতে পারো। সুপ্রিম কোর্টের একটা ডিউটি রয়েছে যে তোমাকে 32 আন্ডারে তোমাকে প্রপার জাস্টিস তোমাকে পাইয়ে দেওয়া। ক্লিয়ার? তো তোমাকে রাইটস বুঝতে হবে। তো আমাকে দেখো, দু প্রকারের রাইটস আমরা সাধারণত পেয়ে থাকি, একটা হলো রাইট ইন রেম আর দ্বিতীয় হলো রাইট ইন পার্সোনাম। রাইট ইন রেম মানে কি, রাইট ইন রেম বলতে বোঝায় যে রাইট অ্যাভেলেবল এগেন্স্ট দ্য হোল ওয়ার্ল্ড। তোমার রাইট যেটা রয়েছে, রাইটটা হোল ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর কাছে তুমি সেই রাইটটা তোমার ক্লেম করতে পারো। একটা এক্সাম্পল দিই, তাহলে তোমার খুব খুব ভালো বুঝতে পারবে। ধরো আমি একটা সং পাবলিশ করলাম, সং পাবলিশ করলাম, আমি সং পাবলিশ করার পর আমি সেটা কপিরাইট লাগালাম। আমি কি করলাম, কপিরাইট সেটার মেনশন করলাম। তো কপিরাইট যখন লাগাচ্ছি আমি, তো কপিরাইট লাগানোর পর আমি এই কপিরাইটটা যেরকম করবো না, আমি আর আমার বন্ধু, আমি বলবো যে ভাই তুই যদি এটা ইনফ্লুয়েন্স করিস তোকে আমি লাইবেল করবো, আমি এরকম না। পৃথিবীর যে কোনো ব্যক্তি, সে যে কেউ হতে পারে, সে যদি আমার ওই কপিরাইটটা ইনফ্লুয়েন্স করে, তাকে আমি তাকে সাথে লাইবেল করবো। এই যে রাইট, এই রাইটটা কি সমস্ত পৃথিবীর যে সমস্ত লোকজন রয়েছে সবার কাছে এই রাইটটা আমি অ্যাপ্লাই করতে পারবো, এবং সেই রাইটটার জন্য কেউ যদি ইনফ্লুয়েন্স করে সেই রাইটটা, তাকে আমি সেখানে ইনফোর্স করতে পারবো ইন কোর্ট অফ ল। ঠিক আছে? তো এটাকে বলা হয় রাইট ইন রেম। এবং আমাদের যে টট ল রয়েছে না, সেই টট লটা রাইট ইন রেমের উপর ডিপেন্ড করা। অর্থাৎ পুরো পৃথিবীর যে সমস্ত লোকজন রয়েছে সমস্ত পৃথিবীর কাছে আমি এটা এনফোর্স করতে পারি। ঠিক আছে? দ্বিতীয়টা কি, রাইট ইন পার্সোনা। রাইট ইন পার্সোনা কি স্যার? রাইট ইন পার্সোনা হলো যে রাইট অ্যাভেলেবল এগেইনস্ট এ স্পেসিফিক পার্সন। মানে কি, আমার স্পেসিফিক পার্সনের সঙ্গে আমি রাইটটা এনফোর্স করতে পারবো। ধরো এ এন্ড বি, ঠিক আছে, এরা দুজনে কন্ট্যাক্টে এসছে, ঠিক। এবার ধরো এ যে প্রোডাক্টটা সাপ্লাই করার কথা, এ এ সেই জিনিসটা সাপ্লাই করতে ব্যর্থ হলো। ক্লিয়ার? এ যখন সাপ্লাই করতে ব্যর্থ হলো, তখন অবভিয়াসলি বি এরকম করবে না যে অন্য একটা এর বন্ধু রয়েছে, এর বন্ধুকে কি বলছে, ওই সাপ্লাই করতে পারেনি, তাহলে আমাকে সেই টাকাটা ব্যাক করা হোক। অবশ্যই করতে পারবে না। ওই কি করতে হবে, ওকে শুধুমাত্র এর এগেনস্টে এই রাইটটা সে অ্যাপ্লাই করতে পারবে, বা একেই শুধুমাত্র সে এনফোর্স করতে পারবে ইন কোর্ট অফ ল। কি ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা রাইট এন্ড পার্সোনাল, যে রাইটটা তোমার অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র পার্সেন্স এর এগেনস্টে, দুটো পার্সেন্স এর এগেনস্টে। কিন্তু টটের ক্ষেত্রে কি এটা হতে পারে? টটের ক্ষেত্রে এটা হতে পারে না। টটের ক্ষেত্রে পুরো যে পৃথিবীর যে সমস্ত পৃথিবীর কাছে তোমার যে রাইট রয়েছে, সেই রাইটটার উপর তোমার যদি রাইটটা কোনো ইনফ্রিজমেন্ট হয়, তাহলে সেই লিগাল রাইটের ইনফ্রিজমেন্টের জন্য তুমি ল অফ টটের আন্ডারে কাউকে ব্রুক করতে পারো। ক্লিয়ার? এই জিনিসটা গেল আমাদের রাইটের ব্যাপারে। তো আমি এখানে বলছিলাম যেমন, যে এই যে রাইট রয়েছে টুয়ার্ডস দ্য পার্সন জেনারেলি, পার্সনসদের কাছে কোনো একটা রাইট দেওয়া রয়েছে, ঠিক আছে, মানে এই যে ডিউটি দেওয়া রয়েছে, একটা প্রথমে ডিউটি দেওয়া হলো, তারপরে সেই ডিউটিটা কাকে দেওয়া হয়েছে, পার্সনসদেরকে দেওয়া হয়েছে। এবং এর ফলে হচ্ছে কি, এর ফলে তুমি যদি এই ডিউটি যে দেওয়া হয়েছে, বা এই ডিউটির ফলে কেউ যদি সেই ডিউটির ইনফ্রিজমেন্ট করে, তাহলে সেই ডিউটির ইনফ্রিজমেন্টের জন্য তুমি আনলিকুইডেটেড ড্যামেজেস পাওয়ার জন্য এলিজেবল। স্যার আনলিকুইডেড ড্যামেজেস মানে কি স্যার? আনলিকুইডেড ড্যামেজেস আমি একটু মেনশন করি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে শুরু করে যে কনসেপ্ট অফ ড্যামেজ। ড্যামেজ কি স্যার? ড্যামেজেস, একটা শুনেছো ড্যামেজ, আর একটা শুনছো ড্যামেজেস, এস লাগানো আছে। ড্যামেজ বলতে বোঝায় সাধারণত ইনজুরি, হার্ম অর্থাৎ লস। তোমার ধরো হাত ভেঙে গিয়েছে, হাতে কোনো চোট লেগেছে, মাথায় কোনো চোট লেগেছে, এই সমস্ত জিনিস যেটা হলো, সেটা হলো ড্যামেজ। কিন্তু ড্যামেজেস বলতে কি স্যার? ড্যামেজেস বলতে বোঝায় সাধারণত যে মনিটারি কম্পেনসেশন। অর্থাৎ এই টটের ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছিলাম, মনে আছে তোমার, যে টটের ক্ষেত্রে টট আর এই তোমার
ক্রিমিনাল লর মধ্যে ডিফারেন্স হলো এটাই যে এক্ষেত্রে তোমার কম্পেনসেশন দেওয়া হয়ে থাকে, কিন্তু ক্রিমিনাল ল এর ক্ষেত্রে সেখানে আমরা পানিশমেন্ট দিয়ে থাকি। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে যে মনিটারি কম্পেনসেশনটা আমরা দিচ্ছি, সেই মনিটারি কম্পেনসেশনকে আমরা বলি ড্যামেজেস। ক্লিয়ার? বিভিন্ন প্রকার ড্যামেজেস হয়, কিন্তু আমরা এই ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি যে মনিটারি কম্পেনসেশন ইজ অলসো টাইপ অফ ড্যামেজেস আন্ডার ড্যামেজেস অফ টর্ট। ক্লিয়ার? এবং ড্যামেজেস এর ক্ষেত্রে ধরো এবার ড্যামেজেসটা কি হয়, ড্যামেজেস দু প্রকারের আছে। কি কি স্যার? একটা লিকুইডেটেড ড্যামেজেস আর একটা হলো কি আনলিকুইডেটেড ড্যামেজেস। লিকুইডেটেড ড্যামেজেস কি? লিকুইডেটেড ড্যামেজেস হলো তুমি যেটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করতে পারবে। অর্থাৎ ধরো আমি আরেকটা উদাহরণ দিই, ধরো আইপিসি তে কোনো একটা বা বিএনএস এ কোনো একটা তুমি অফেন্স ক্যারিড আউট করলে, অফেন্স ক্যারিড আউট করার পর সেই অফেন্সের জন্য যে সমস্ত ফাইন থাকে, সেই ফাইনটা যে আছে সেই ফাইনটা সেখানে মেনশন করা রয়েছে, এত টাকা ফাইন লাগবে, আপ টু এত 1000, আপ টু 1 লাখ। ঠিক আছে? তাহলে কি এই ক্ষেত্রে তুমি সেটাকে ক্যালকুলেট করতে পারছো। কিন্তু আনলিকুইডেড ড্যামেজেস কি স্যার? আনলিকুইডেড ড্যামেজেসটা তোমার যে ক্ষেত্রে তুমি জিনিসটা ক্যালকুলেট করতে পারবে না, এটা টোটালি বেসড অন দ্য ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য জাজেস। সেই জাজ যারা রয়েছে সেই জাজের ডিসক্রিশনারি পাওয়ারের উপর তোমার এই যে ড্যামেজটা দেওয়া হয়ে থাকে সেটাকে বলে আনলিকুইডেড ড্যামেজেস। চলো আবার ফেরত আসা যাক। উইনফিল্ড তাহলে কি বললো? উইনফিল্ডের ডেফিনেশনে তিনটে পার্ট। একটা হলো ডিউটি প্রথমে দেওয়া রয়েছে লয়ের মাধ্যমে। ঠিক আছে? ডিউটিটা কাদের রয়েছে? টুয়ার্ডস দ্য পারসন জেনারেলি, কোন একটা পারসনের এগেনস্টে, পারসনের কাছে এই ডিউটিটা দেওয়া রয়েছে। এবং তোমার যদি ওই ডিউটিটা তুমি ইনফ্লুয়েন্স করো তাহলে সেই ক্ষেত্রে তোমার ইন আনলিকুইডেটেড ড্যামেজেস সেই পারসনসটা যার রাইট ইনফ্লুয়েন্স হয়েছে সে পেতে এলিজিবল। ক্লিয়ার? এটা গেল উইনফিল্ডের ডেফিনেশন ছিল সেটা। এবার স্যার সবকিছু বললেন স্যার, তাহলে স্যার একটা টর্ট কমিট করতে গেলে কি কি এসেনশিয়ালস, একটা টর্ট যদি কমিট করতে হয় তাহলে কি কি এসেনশিয়ালস স্যার দরকার? স্যার টর্ট কমিট করতে গেলে প্রথমে লাগবে সিভিল রং। স্যার সিভিল রং কি? সিভিল রং প্রথমে বললাম যে অ্যাক্ট যেটা করেছো সে অ্যাক্টটা সোসাইটির এগেনস্ট অর্থাৎ সিভিলিয়ার এগেনস্ট হতে হবে। একটা ইন্ডিভিজুয়ালের রাইট ছিল, সে রাইটটার ইনফ্লুয়েন্স করলা তুমি, সেই ইনফ্লুয়েন্স করার জন্য সেই যে রংটা তুমি কমিট করলা সেটাকে বলা হয় কি সিভিল রং। ক্লিয়ার? এবার সিভিল রং বললে সিভিল রংটা এবার একটু ডিসকাস করি। সিভিল রংটা কি? সিভিল রং তুমি কিভাবে কমিট করতে পারো? সিভিল রং তুমি তিন ভাবে কমিট করতে পারো। কি কি স্যার? অ্যাকশনসের মাধ্যমে, ওমিশনের মাধ্যমে, মিস অ্যাকশনের মাধ্যমে। এই তিন ভাবে তুমি একটা টর্ট কমিট করতে পারো। একটা সিভিল রং যেটা হচ্ছে সেই সিভিল রংটা কমিট করতে পারো। কিন্তু স্যার একটা জেনে রাখো যে তুমি যদি একটা ক্রাইম কমিট করছো, যে জিনিসটা আইপিসিতে মেনশন রয়েছে, তুমি একটা মার্ডার করছো, ঠিক আছে, তুমি একটা রবারি করছো, সেগুলো কিন্তু সিভিল রং না। সেগুলো কি? সিভিল রং না। কারণ কি? সেগুলো সমস্ত জিনিস স্টেটের এগেনস্ট তুমি কমিট করছো। ক্লিয়ার? আর এই যে তোমার টর্টের জিনিসটা, এই টর্টের জিনিসটা তুমি একটা ইন্ডিভিজুয়ালসের যে রাইট রয়েছে সেই রাইটের এগেনস্টেই কমিট করছো। এবং টর্টের আমি প্রথমে বলেছিলাম যে টর্ট বলতে কি বোঝাচ্ছে। টর্ট বলতে আমাদের লিমিটেশন অ্যাক্টের কথা বললাম প্রথমে, যে টর্টের মাধ্যমে যে ব্রিচ অফ কন্ট্রাক্ট এবং ব্রিচ অফ ট্রাস্ট, এই দুটোর মধ্যে যে সমস্ত সিভিল জিনিস না আসে, সিভিলের উপরে সিভিল রয়েছে, সিভিলের নিচে রয়েছে ব্রিচ অফ কন্ট্রাক্ট, ব্রিচ অফ ট্রাস্ট, এই দুটোর অ্যাম্বিটে যদি না আসে তাহলে ওটা ছাড়া যেটা আছে সেটাকে বলা হয় টর্ট। ঠিক আছে? তো সেহেতু এটা হতে হবে প্রথম যেটা সিভিল রং, কোনো ক্রিমিনাল অ্যাকশন হওয়া চলবে না, প্রথমেই সিভিল রং হতে হবে। সিভিল রঙে অ্যাকশনস কি? প্রথমে অ্যাকশনস বলতে আমি ধরো কোনো একটা জিনিস করলাম, সে করার ফলে যদি কোনো প্রকার অ্যাক্ট, রংফুল অ্যাক্ট কমিট হয় তাহলে সেটা হলো কি একটা সেটা অ্যাকশনসের মাধ্যমে একটা সিভিল রং কমিট হলো। দ্বিতীয় আছে কি? ওমিশন। ওমিশন বলতে কি স্যার? ওমিশন বলতে বোঝায় ধর আমার একটা ডিউটি আছে, আমার ডিউটি ছিল কোনো একটা জিনিস পারফর্ম করা, কিন্তু আমি সেই ডিউটিটা না করার জন্য যদি সেই একটা যদি কমিট হয়ে যায় তাহলে সেটা ওমিশনসের মাধ্যমেও তুমি সিভিল রং কমিট করলে। ক্লিয়ার? তারপর রয়েছে কি? মিস অ্যাকশন। মিস অ্যাকশন কি স্যার? মিস অ্যাকশন বলতে গেলে ধরো তোমার অ্যাকশন একটা কমপ্লিট করার কথা ছিল, তুমি সেই অ্যাকশনটা কমপ্লিটও করেছো, কিন্তু সেই অ্যাকশনটা কমপ্লিট করার যে প্রপার ওয়েতে কমপ্লিট করার কথা সে প্রপার ওয়েতে তুমি কমপ্লিট করোনি। যেমন এক্সাম্পল যদি বলি, একটা খুব ভালো এক্সাম্পল, যে তোমার রোড কন্ট্রাক্টরকে তুমি রোড করতে দিয়েছো, রোড বানাতে দিয়েছো, কিন্তু রোড বানানোর সময় দেখতে পাওয়া যাচ্ছে যে ম্যাটেরিয়াল সে ইউজ করার কথা, যে কোয়ালিটি সে মেনটেন করার কথা, সে কোয়ালিটি মেনটেন করেনি। এটাই হয়ে গেল কি একটা মিস অ্যাকশন। যে অ্যাকশনটা করেছে সেই অ্যাকশনটা প্রপার ওয়েতে ক্যারিড আউট করা হয়নি। তাহলে কি কি বললাম? প্রথমে তুমি একটা অ্যাকশন করলে, সেই অ্যাকশনের মাধ্যমে সিভিল রং কমিট হতে পারে। দ্বিতীয় বললাম কি? ওমিশন, কোন একটা ডিউটি তোমার উপর কনফার করা ছিল কিন্তু সেই ডিউটিটা তুমি যদি পারফর্ম না করো তাহলে তোমার ক্ষেত্রে সেক্ষেত্রে ওমিশনসের মাধ্যমে টর্ট কমিট হতে পারে। মিস অ্যাকশনের মাধ্যমে যেটা প্রপার ওয়েতে করার কথা সে প্রপার ওয়েতে করনি তুমি, সেটা মিস অ্যাকশনের মাধ্যমেও একটা সিভিল রং হতে পারে। ক্লিয়ার? এটা প্রথমে গেল সিভিল রং। সিভিল রং কি পেলে তাহলে? সিভিল রং সাধারণত যে যে সমস্ত জিনিস ইন্ডিভিজুয়ালস এগেনস্ট করছো সেটা হতে পারে তোমার ওমিশনের মাধ্যমে, সেটা হতে পারে তোমার অ্যাকশনের মাধ্যমে, হতে পারে সেটা তোমার কোনো প্রকারের মিস অ্যাকশনের মাধ্যমে যদি ক্যারিড আউট হয়ে থাকে কোনো সিভিল রং, তাহলে প্রথমে এসেন্সিয়াল সিভিল রং কমিট করা দরকার। দ্বিতীয় কি স্যার? ভায়োলেশন অফ রাইট ইন রেম। রাইট ইন রেম প্রথমে কি বলেছিলাম? একটু পড়ালাম। রাইট ইন রেম বলতে বোঝায় যে যেই রাইটটা তোমার অ্যাভেলেবেল রয়েছে এগেনস্ট দ্য হোল ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ডের এগেনস্টে তোমার যে রাইটটা রয়েছে সেটাকে বলা হয় রাইট ইন রেম। তো সেই যে তোমার রাইট ইন রেম রয়েছে সেই রাইট ইন রেমটা তোমার ইনফ্লুয়েন্স হওয়া দরকার। এই যে রাইট ইন রেম, এই রাইট ইন রেমটাকে একটু ভালোভাবে বুঝতে হবে তোমাকে। যে রাইট ইন রেম বলতে তোমার যে
একটা পার্সন রয়েছে, সে পার্সনের যে স্পেসিফিক ইন্ডিভিজুয়ালস, একটা ইন্ডিভিজুয়ালের যে রাইট রয়েছে, সেই রাইটটা যদি কোনো প্রকার ইনফ্রিজমেন্ট হয়, ঠিক আছে, সেই রাইটটা পুরো ওয়ার্ল্ডের এগেনস্টে যে রাইট রয়েছে, সেই রাইটটা যদি ইনফ্রিজমেন্ট হয়, তাহলে আমি সেক্ষেত্রে টটের আন্ডারে তাকে ব্রুক করতে পারি। এটা দ্বিতীয় এসেন্সিয়াল। কি বললাম? রাইট ইন রেম, আমার রাইট ইন রেম থাকতে হবে, ঠিক আছে। তৃতীয় যদি বলি, তৃতীয় এসেন্সিয়াল হলো লিগাল ইনজুরি। দেখো, এবারে একজন সিভিল রং কমিট করলো, ঠিক আছে, তারপরে করলো কি, সেই যে ভাইলেশনটা করেছে, সেই ভাইলেশনটা রাইট ইন রেমের মতো, অর্থাৎ আমার যে রাইটটা পুরো ওয়ার্ল্ডের এগেনস্টে ছিল, ঠিক আছে, এবং সেগুলো কমিট করার জন্য আমি কি করলাম, আমার হলো কি, আমার একটা লিগাল ইনজুরি হলো। লিগাল ইনজুরি মানে কি স্যার? এবার সব থেকে ইম্পর্টেন্ট, লিগাল ইনজুরি, এটা হলো সব থেকে এসেন্সিয়াল জিনিস, ইম্পর্টেন্ট জিনিস। লিগাল ইনজুরি বলতে বোঝায় তোমার যে ইনফ্রিজমেন্টটা হলো, তার ফলে তোমাকে যে লিগালি যে রাইট দেওয়া ছিল, সে রাইটটার কোনো ইনফ্রিজমেন্ট হচ্ছে। তুমি কোনো প্রকারের ফাইন্যান্সিয়ালি লস করছো সেটা না, তোমার যদি কোনো লিগাল রাইট থাকে, ঠিক আছে, সে লিগাল রাইটে যদি কোনো ইনফ্রিজমেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি এর আন্ডারে এলিজেবল। এবার স্যার এটাকে আর একটু ভালো মতো ডিসকাস করলে আরো ভালো বুঝতে পারবে। এর জন্য দুটো প্রিন্সিপাল রয়েছে, ড্যামনাম সাইন ইনজুরিয়া, ইনজুরিয়া সাইন ড্যামনাম, ঠিক আছে। এই দুটো প্রিন্সিপাল লিখে নাও যে কি। প্রথমে ড্যামনাম সাইন ইনজুরি আর ড্যামেজ উইদাউট ইনজুরি। কি? ড্যামেজ থাকবে উইদাউট ইনজুরি। এবার এগুলো কি বুঝাচ্ছি তোমাদের। এবার ড্যামেজ উইদাউট ইনজুরি বলতে বোঝায় যে তোমার ড্যামেজ হয়েছে উইদাউট ইনজুরি। ইনজুরি বলতে বোঝায় তোমার এখানে সবসময় ইনজুরি একটা লিগাল টার্ম। ইনজুরি বলতে তোমার লিগাল রাইটের কোনো ইনজুরি, লিগাল রাইট। তাহলে কি এটার মানে কি আসবে? তাহলে তোমার ড্যামেজ হয়েছে বাট উইদাউট এনি লিগাল ইনজুরি, উইদাউট এনি ইনফ্রিজমেন্ট অফ লিগাল রাইট। তোমার ড্যামেজ হয়েছে কিন্তু কোনো প্রকারের লিগাল রাইটের তোমার ড্যামেজ হয়নি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তুমি এই টটের আন্ডারে এই জিনিসটা ব্রুক করতে পারবে না বা সু করতে পারবে না তাকে। কারণ কি? তোমার সেখানে কোনো লিগাল রাইটই নেই। যদি লিগাল রাইট থাকতো তাহলে তুমি সেটা করতে পারতে, কিন্তু লিগাল রাইট না থাকার জন্য সেক্ষেত্রে তুমি একটা এই জিনিসটাকে ল অফ টটের আন্ডারে নিয়ে আসতে পারবে না। ক্লিয়ার? তাহলে এখানে কি, তোমার অ্যাকচুয়াল ফিজিক্যাল ড্যামেজ হয়েছে, তোমার হতে পারে কোনো জায়গায় লেগেছে, কোনো ফাইন্যান্সিয়াল লস হয়েছে, তাহলে সেটা ড্যামেজেস হচ্ছে তোমার। কিন্তু যে তোমার ইনজুরি সাফার করার কথা, যে তোমার লিগাল ইনজুরি সাফার করার কথা, ইনজুরিটা সবসময় মনে রাখতে হবে, তোমার লিগাল ইনজুরি সাফার করার কথা, সে লিগাল ইনজুরি তুমি সাফার করো নি। এই ক্ষেত্রে সে লিগাল ইনজুরি সাফার না করার জন্য তুমি এই টটের আন্ডারে এটাকে নিয়ে আসতে পারবে না। ক্লিয়ার? তারপরে এটা এখান থেকে একটা কেস আছে, খুব ইম্পর্টেন্ট কেস, ঠিক আছে, গ্লোস্টার গ্রামার স্কুল কেস। এখান থেকে এই কেসে কি হয়েছিল, একটা এক্সাম্পল দিই। এই কেসেরই ফ্যাক্ট যেটা, যে আমি একটা স্কুল চালাচ্ছি, ধরো আমার স্কুল চালানোর সঙ্গে আমার আরো পার্টনার রয়েছে। পার্টনাররা কি করলো, ওরা করেছে যে ওরা আরেকটা নতুন স্কুল করার জন্য আমার স্কুল ছেড়ে দিল। আমার স্কুল ছেড়ে দিয়ে তারা যখন নতুন স্কুলে করলো, তো আমার স্কুলে যে সমস্ত স্টুডেন্ট, তারা আমার স্কুল থেকে ছেড়ে ওদের স্কুলে অ্যাডমিশন নিল। ক্লিয়ার? এবার যখন আমার স্কুল ছেড়ে দিল তারা, তার ফলে আমি কিছু ফাইন্যান্সিয়াল লস আমি বের করলাম, ঠিক, এবং আমার স্কুলের সামনেই তার স্কুলটা করলো। তখন আমি করলাম কি, আমি কোর্টে গিয়ে বললাম, স্যার আমার স্কুল ছেড়ে দিয়ে ওরা চলে গেছে, যার ফলে স্টুডেন্টও আমার এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে, আমি খুব ফাইন্যান্সিয়ালি লস আমি বের করছি, ঠিক আছে। যার ফলে আমাকে ল অফ টটের আন্ডারে আমাকে এই এই জিনিসটা, এই আমার রাইট যে রয়েছে, রাইটটাকে এনফোর্স করা হোক। সেও তখন কোর্ট কি বলে, কোর্ট বলে কি, না, এই ক্ষেত্রে তোমার কোনো প্রকার লিগাল রাইটস, লিগাল রাইটের ইনফ্রিজমেন্ট হয়নি। তোমার ফাইন্যান্সিয়াল লস তুমি হয়েছে, কিন্তু তোমার লিগাল রাইটস আছে, সেই লিগাল রাইটের কোনো ইনফ্রিজমেন্টই নেই এখানে। সেহেতু তুমি ল অফ টটের আন্ডারে তুমি সেই জিনিসটা নিয়ে আসতে পারবে না। ক্লিয়ার? এই কেসটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তার সঙ্গে সঙ্গে এই মানে কি, এটার মানেও খুব অনেক সময় কোশ্চেনে চলে আসছে, সেই জিনিসটা মনে রাখতে হবে। এটা গেল প্রথম ম্যাক্সিম। দ্বিতীয় রয়েছে ইনজুরিয়াস অ্যান্ড ড্যামনাম। ইনজুরিয়াস অ্যান্ড ড্যামনাম কি? তোমার ইনজুরিয়া তো প্রথমে বললাম, ইনজুরি বলতে কি বোঝায়? ইনজুরি বলতে বোঝাচ্ছে আমার লিগাল ইনজুরি। ইনজুরি হচ্ছে, সাইন বলতে আমরা বোঝাই উইদাউট, সাইন বলতে উইদাউট বলা হয়। তো ইনজুরি উইদাউট ড্যামেজ, আমার ইনজুরি হয়েছে কিন্তু কোনো প্রকারের ড্যামেজ হয়নি। আমার ইনজুরি কি ইনজুরি হয়েছে? আমার লিগাল রাইটের ইনজুরি হয়েছে, কিন্তু আমার কোনো প্রকার ফাইন্যান্সিয়াল লস বা অন্য কোনো প্রকারের লস আমি সাফার করিনি, ঠিক আছে। তো এই সমস্ত জিনিস বলা হয় ইনজুরিয়াস অ্যান্ড ড্যামনাম। এই জিনিসটা, এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা আমাদের ল অফ টটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে থাকে, যে আমার লিগাল রাইটের ইনফ্রিজমেন্ট হতে হবে। সব থেকে 4 নম্বর এসেন্সিয়াল, যেটা 3 নম্বর এসেন্সিয়াল এটাই দিচ্ছিল, যে আমার লিগাল রাইটের ইনফ্রিজমেন্ট থাকতে হবে। লিগাল রাইটের ইনফ্রিজমেন্ট না থাকলে আমি টটের আন্ডারে কোনো জিনিসটা নিয়ে আসতে পারবো না। এখানে একটা কেস, তাহলে বলি ইনজুরিয়াস অ্যান্ড ড্যামনামের কথা বলছিলাম। তো ইনজুরিয়াস অ্যান্ড ড্যামনামের ক্ষেত্রে যেটা রয়েছে, ইনজুরিয়াস অ্যান্ড ড্যামনামের ক্ষেত্রে আমার একটা ফেমাস কেস রয়েছে, সেটা হলো অ্যাজওয়ে ভার্সেস হোয়াইট, ঠিক আছে। এক্ষেত্রে ইনজুরিয়াস অ্যান্ড ড্যামনামের ক্ষেত্রে যেটা সবথেকে এসেন্সিয়াল জিনিস, সেটা হতে হবে যে তোমার লিগাল রাইটস যে রয়েছে, তোমার লিগাল রাইটের ইনফ্রিজমেন্ট থাকতে হবে। অ্যাজওয়ে ভার্সেস হোয়াইটের কেসে হয়েছিলটা কি, যে একজন পার্সন ছিল, সে এক জায়গায় ভোট দিতে যায়, ঠিক আছে। ভোট দিতে যাওয়ার সময় তাকে ভোটাধিকার তাকে প্রয়োগ যে করতে দেওয়া, সে ভোটাধিকার তাকে প্রয়োগ করতে দেওয়া হয়নি। কিন্তু যাকে সে ভোট করতো, সে ব্যক্তি জিতে যায়, সে ক্যান্ডিডেটে জিতে যায়। পরবর্তীতে বলা হয়, তোমার যে ক্যান্ডিডেট তুমি ভোট করতে, সে তো জিতে গেছে,
তো পরবর্তীতে কোর্ট যেটা বলে কি না, এক্ষেত্রে আছে কি তার একটা পার্সনস এর লিগ্যাল রাইট রয়েছে, একটা যে ভোটাধিকার অধিকার আছে, যেমন রাইট টু ভোট, এই যে অধিকারটা, দিস রাইট ইজ এ লিগ্যাল রাইট, দিস নট এ ফান্ডামেন্টাল রাইট। তো এই লিগ্যাল রাইট দ্যাট ইজ কনফার্ড টু দ্য আর্টিকেল 324 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এই লিগ্যাল রাইটে যদি কোনো প্রকার ইনফ্রিজমেন্ট হয়, তাহলে সেই লিগ্যাল রাইটের ইনফ্রিজমেন্টের জন্য অবশ্যই তোমরা টর্টের আন্ডারে ড্যামেজেস পাওয়ার জন্য এলিজিবল। তো ইনজুরিয়াস অ্যান্ড ড্যামনাম আমাদের টর্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে থাকে। কোনো একটা কেসে, যে কোনো কেসে যদি কোনো ইনজুরি সাফার করে থাকে, ঠিক আছে, কোনো প্রকার লিগ্যাল রাইটের ইনজুরি সাফার করে থাকো, তাহলে তোমরা সেক্ষেত্রে টর্টের আন্ডারে এলিজিবল হয়ে থাকবে। ঠিক আছে, টর্টের আন্ডারে তোমরা সেটাকে সু করতে পারো। তো আমরা এসেনশিয়াল আলোচনা করলাম। এসেনশিয়ালের ক্ষেত্রে আরেকবার যদি নিয়ে আসি, আমরা কি কি বললাম? প্রথমে বললাম সিভিল রং, কি কি থাকবে সিভিল রং। ঠিক আছে, কোনো সিভিল রং কমিট করলে সেক্ষেত্রে তোমরা টর্টের আন্ডারে প্রথম প্রথম যেটা এসেনশিয়াল সেটা সিভিল রং কমিট করতে হবে। দ্বিতীয় আছে ভাইলেশন ইন রেম, ভাইলেশন অফ রাইট ইন রেম এর ভাইলেশন থাকতে হয়। তারপরে লিগাল ইনজুরি, কোনো যদি সাফার করো, সেই লিগাল ইনজুরি সাফার করতে হবে। ওই যে তোমরা রাইট ইন রেমের ভাইলেশন হলো, তারপরে লিগাল ইনজুরি সাফার করলাম, যেটা ইনজুরিয়াস অ্যান্ড ড্যামনাম সেটা। ঠিক আছে, তার পরবর্তী হচ্ছে লিগাল রেমেডি, যার ফলে আমরা লিগাল রেমেডি পাবো, যেটা আনলিকুইডেড টাইপের লিগাল রেমেডি হবে। ঠিক আছে, এর নেক্সট যেটা রয়েছে টর্ট ভার্সেস কন্ট্রাক্ট। টর্ট এবং কন্ট্রাক্টের মধ্যে ডিফারেন্সটা কি তাহলে স্যার? টর্ট এবং কন্ট্রাক্টের মধ্যে ডিফারেন্স হলো এটাই। টর্টের ক্ষেত্রে হয় কি, টর্ট হলো তোমার যে টর্ট জিনিসটা সাধারণত ইন্ডিভিজুয়ালস এগেনস্টে হচ্ছে, ঠিক আছে, রাইট ইন রেম যেটা। কিন্তু তোমার কন্ট্রাক্টের ক্ষেত্রে হয় কি, তোমার যে এনফোর্সিবিলিটি করতে যায়, তো মাল্টিপল পার্সন কন্ট্রাক্ট এলো, ধরো 4-5 জন এলো, তাহলে কি হবে, 4-5 জন যে কন্ট্রাক্টে এলো, 4-5 জন আমি 4-5 জনকে সু করতে পারবো যদি কোনো প্রকারের ব্রিচ হয়। কিন্তু টর্টের ক্ষেত্রে এটা না। টর্টের ক্ষেত্রে কোনো প্রকারের যদি ইনফ্রিজমেন্ট হয়, তাহলে আমার যে রাইট ইন রেম অ্যাভেলেবেল রয়েছে, সেই অনুযায়ী লিগাল রাইটের ইনফ্রিজমেন্টের ক্ষেত্রে আমি টর্টের আন্ডারে সেটা ব্রুক করতে পারবো। ক্লিয়ার? এবং টর্টের ক্ষেত্রে আমাদের কোনো কোডিফিকেশন ল নেই, যেখানে কন্ট্রাক্টের ক্ষেত্রে কোডিফাই ল রয়েছে। ঠিক আছে, এবং টর্টের ক্ষেত্রে আমাদের আনলিকুইডেটেড ড্যামেজেস সাধারণত দেওয়া হয়ে থাকে, এবং ল অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা লিকুইডেটেড ড্যামেজেস আমরা প্রোভাইড করে থাকি। ক্লিয়ার করতে পারলাম? এবার রিক্যাপ করা যায় একটু যে কি পড়েছি আমরা। প্রথমে আমরা পড়লাম যে টটের জিনিসটা, টট শব্দটা আমরা ডাইভ করেছি টটাম থেকে, এবং টটের সব থেকে যেটা বেসিক এসেন্সিয়াল জিনিস সেটা হলো কি, যে একটা সিভিল রং কমিট করতে হবে। সিভিল রং যদি হয়, তাহলে সিভিল রং ক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করলাম যে একটা সিভিলিয়ানের দ্বারা আরেকটা সিভিলিয়ানের কোনো প্রকারে যদি রাইটের যে মেনশন করা রয়েছে, সে রাইটে যদি ইনফ্রিজমেন্ট হয়, তাহলে সেই জিনিসটা টটের আন্ডার আমরা নিয়ে আসবো। তারপরে আমরা বুঝলাম যে টট এবং ক্রাইমের মধ্যে ডিফারেন্সটা কি। তারপরে আমরা জানলাম যে সাধারণত কি কি কে কে পার্টিজ ইনভলভ। টর্ট ফেসারের কথা বললাম, যদি ইন্ডিভিজুয়ালি যে একটা যদি কমিট করে থাকে তাহলে সে টর্ট ফেসার, আর যদি সেটা জয়েন্টলি করে থাকে তাহলে সেটা হলো জয়েন্টলি টর্ট ফেসার, অথবা মাল্টিপল যদি থাকে তাহলে তার সঙ্গে প্লেন্টিভ, যার ইনজুয়ার্ড পার্টি, ডিফেন্ডেন্ট যে ক্ষয়ক্ষতি যে করেছে, সে ডিফেন্ডেন্ট যে ডিফেন্ড করবে নিজেকে। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা জানলাম যে লিমিটেশন অ্যাক্ট, এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় ডেফিনেশন দেওয়া রয়েছে কিনা। লিমিটেশন অ্যাক্টে দেওয়া রয়েছে ডেফিনেশন 1963-তে। ঠিক আছে, 2M এ। তো ডেফিনেশন এর কথা জানলাম, তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে আমরা জানলাম উইলফিল্ডের একটা যে উইলফিল্ডের ডেফিনেশন যে তিনটে পার্টে ডিভাইড করে রেখেছে। তারপরে আমরা স্যালেমেন্ডের পিজন হোল থিওরি রয়েছে, সেই ব্যাপারে জানলাম অল্প। তার পরবর্তীতে আমরা দেখেছি যে রাইটের কথা, রাইট ইন রেম, রাইট ইন পার্সোনাম। তার পরবর্তীতে কনসেপ্ট ড্যামেজেস এর কি কনসেপ্ট রয়েছে, তার সঙ্গে আমাদের লিকুইডেটেড ড্যামেজেস সেটার ব্যাপারে জানা হলো। তারপরে এসেনশিয়াল কি কি ছিল আমাদের কন্ট্রাক্ট টটের, সেগুলো জানলাম আমরা। ঠিক আছে, তো এই হলো আমাদের এই টটের একটা ওভারভিউ আজকে পেলাম। পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা এই টটের ওভারভিউকে বিল্ড আপ করবো বিভিন্ন টাইপের টটের মাধ্যমে। বিভিন্ন টাইপের টট রয়েছে, জেনারেল ডিফেন্সেস রয়েছে, আমরা সেগুলো আলোচনা করবো। তো যে সমস্ত স্টুডেন্ট আমাদের পেড কোর্স নিতে চাও, তো পেড কোর্সের জন্য অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারো। আমাদের টেলিগ্রামে তোমরা জয়েন করতে পারো বিভিন্ন ইনফরমেশনের জন্য, এবং টেলিগ্রামে আমাদের নোটস যে সমস্ত রয়েছে, সমস্ত রকমের নোটস সেখানে প্রোভাইড করা হয়ে থাকে। তো সেখান থেকে তোমরা টেলিগ্রাম থেকে গিয়ে আমাদের রিচ আউট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউন ফর দ্য নেক্সট ওয়ান। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। তার সঙ্গে সঙ্গে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।